সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন যে আনসারদের আন্দোলন কিংবা দেশের ভেতরে যেগুলো শুরুর দিকে হয়েছিল সেগুলো ধীরে ধীরে আসলে দমন করা গেছে বা একটা স্টেবল পরিস্থিতিতে আনা গেছে, কিন্তু এখন নতুন করে যে বিষয়টিকে আসলে জাতিগত দাঙ্গা বাঁধানোর যে প্রচেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের মিডিয়াগুলো, তাদের রাজনৈতিক কিছু দল এবং আমাদের উপ হাই কমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, যেখানে আমরা এখন নির্বাচন নিয়ে কথা বলছি, সামনে দেশ কিভাবে চলবে, একটি সরকারের পতন হয়েছে যেটাকে আপনারা স্বৈরাচারী সরকার বলছেন, এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের আচরণ বা পার্শ্ববর্তী দেশের আচরণ আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার সহ আলোচক জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং যারা দেখছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্বৈরাচারী বলছি না, এখন বাংলাদেশের পুরো দেশের জনগণ একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অভিজ্ঞতার মধ্যেই গেছে, গণহত্যার অভিজ্ঞতার মধ্যেই গেছে। এইটা তো কোনো এটা একটা বাস্তব ব্যাপার ছিল। তো সেই বাস্তব অভিজ্ঞতা, দগদগে অভিজ্ঞতা এখনও মানুষের মধ্যে আছে এবং সেই রকম একটি শাসন হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা এবং তাকে জনগণের সংগ্রামে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। এই জায়গাটা এখানে আছে। এখন তিনি তো বহু সময় বলেছেন ভারতকে উনি যা দিয়েছেন সেটা ভারত চিরজীবন মনে রাখবে। তো সেইটাই আমরা দেখলাম যে ভারতে গিয়েই তিনি আশ্রয় নিলেন এবং তাকে তারা আশ্রয় দিলেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তার উপরে অনেকগুলো বিষয়ে ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলে করেছে, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ একটা এই ধরনের অবৈধ শাসন, লুটপাট, দুর্নীতি, গুম, খুন এগুলোর অভিযোগ আছে। কাজেই তাকে বিচারের আওতায় সরকার আনতে চায় এবং তার রাজনৈতিক তৎপরতা এবং ভারতের মাটি থেকে সে যাতে কোনো এই ধরনের কাজ না করতে পারে। কিন্তু আমরা দেখছি তারা করে যাচ্ছেন, টেলিফোনে আলাপ আলোচনা করছেন, সেগুলো আবার লিক হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আজকে টেলিফোন আলাপ প্রচারের ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা এসেছে ভাই কোর্ট থেকে? তারপরে আমরা দেখলাম যে নিউ ইয়র্কে একটি সমাবেশে অনলাইনে যুক্ত হয়েছেন এবং একটা মিথ্যাচারের সীমা ছাড়িয়ে যত রকমভাবে বলা যায় সেগুলো বলছেন। এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? তিনি যে এখনো অনুধাবনের জায়গায় যাননি, অনুশোচনা হয়, এটা তো একটা এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে একটা কতটা দেশের জনগণের বিরুদ্ধে গেলে এইভাবে গণহত্যা নির্বিচারে চালানো যায় একটা ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য। এক, দুই হচ্ছে শেষ পর্যন্ত আরও গুলি করার জন্যই পুরো রাষ্ট্রকে তিনি নানাভাবে চেষ্টা করছিলেন তাদেরকে সেইভাবে কাজে লাগানোর, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত আর সফল হননি। তো এই যে তার যে অবস্থান, সেটা তো একটা অধ্যায় গেল। তারপরে আমরা যখন দেখছি যে ন্যূনতম অনুশোচনা, দায় দায়িত্ব, অনুতাপের তো জায়গায় নেই, উপরন্তু সম্পূর্ণ মন গড়া একটা কাহিনী তৈরি করে সেটা এখন প্রচার করার চেষ্টা করছেন এবং প্রতিষ্ঠিত করা সম্ভব আপনার মনে হয়? না, এটা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না, কিন্তু কতিপয় লোক তো থাকেই যারা সুবিধাভোগী নানাভাবে এবং যাদেরকে বিভ্রান্ত করা সহজ, বিদেশের বিশেষত যারা আছে সেইটাই তারা অবলম্বন করার চেষ্টা করছে এবং ওই যে বিভ্রান্ত করার চেষ্টা বিশেষত প্রবাসীদের মধ্যে, সেখানেই তার একটা টার্গেট আছে। দেশের ভেতরে তো তার সুবিধাভোগীরা কিছু আছেই, ফলে তারা যাতে বিশ্বাস করে এবং বিশেষত আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে যাতে এইভাবে পোর্ট্রে করা যায়, এইভাবে চিত্রিত করা যায়, তার জন্য একটা চেষ্টা এই পতিত ফ্যাসিস্ট সরকার, তাদের লোকজন, তাদের সমর্থকরা সবাই মিলে চেষ্টা করছে এবং এইটাকে সহযোগিতা করছে ভারতের মিডিয়া, এমনকি ভারতের সরকারেরও। কারণ এই বিজেপি সরকার তাদের জন্য একটা হচ্ছে শেখ হাসিনাকে শেখ হাসিনার পতনকে প্রায় কিছুতেই তারা মেনে নিতে পারছে না, এটাই প্রতীয়মান হচ্ছে। এক, দুই হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাংলাদেশকে এইভাবে চিত্রিত করা, এখানে হিন্দু সম্প্রদায় খুব খারাপ অবস্থায় আছে, এটা বলতে পারলে, এটা আন্তর্জাতিকভাবে প্রচার করতে পারলে তাদের নিজেদের দেশের লাভ হয়, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে তাদের সুবিধা হয়। তো সেই জায়গা থেকে তারা ওই কাজটা করার চেষ্টা করছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা ভয়ঙ্কর যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে এবং যেহেতু তাদের সফট জগতে সফট পাওয়ার বেশ শক্তিশালী এবং সেটা দিয়ে তারা একটা সেই রকম এখন একটা কি বলা যায় যে বাংলাদেশের বিরুদ্ধে চরম অপপ্রচার নেমেছে। বেশিরভাগ ঘটনাই হচ্ছে ফেক এবং সেই সব ফেক ঘটনাগুলো কিংবা ভারতে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো বাংলাদেশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অতীতের ঘটনাগুলোকে চালিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যে জিনিসটা মনে করি যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং গতকালকে প্রধান উপদেষ্টার সাথে
যে রাজনৈতিক দলগুলোর বৈঠক কিংবা এর আগে এবং আজকেও যে বৈঠক হবে ধর্মীয় নেতৃবৃন্দের কিংবা এরপরেও যে আরো বৈঠক তারা করবেন, এই বৈঠকটি নিয়ে জানতে চাই যে আমি সেখানে আসছি আসলে যে কি হয়েছে, এই আপনারা কি প্রস্তাবনা বৈঠকগুলোতে দিয়েছেন? যে জাতীয় ঐক্যের জায়গাটা এসছে সেটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ এবং এই ধরনের প্রচারণা করে তারা আসলে আমাদের কোনো ইয়ে করতে পারবে না। কিন্তু যে আন্তর্জাতিক মহলে পশ্চিমা দেশগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ওইটাকে টার্গেট করেছে যে ওইখানে মিসইনফরমেশন, এবং সেইখানে আমরা বলেছি যে এই ডিসইনফরমেশন যুদ্ধটাকে আমাদের মোকাবেলা করতে হবে এবং অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আমাদের সত্য দিয়ে আমরা আমাদের লড়াইটা করার চেষ্টা করব। ফলে আমাদের মিশনগুলো আমাদের সরকারের দিক থেকে, আমাদের জনগণের দিক থেকে, প্রবাসীদের দিক থেকে সবাই মিলে আমরা চেষ্টা করি যে এই ধরনের ডিসইনফরমেশন, মিথ্যা, অপপ্রচারের বিপরীতে আমরা যাতে সত্যকে তুলে ধরতে পারি, বাংলাদেশের প্রকৃত অবস্থাটা তুলে ধরতে পারি। এইখানে বাংলাদেশের মানুষ যে সম্প্রীতি, যে একটা সংহতি এবং যে ধরনের ধৈর্যের পরিচয় আমরা এখানে দেখছি, বিশেষত 5ই আগস্টের পর থেকেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো আমরা তদন্ত চাই, কারণ এই ঘটনাগুলোকে যে ব্যবহার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে ঘটনার পেছনেও তাদের হাত আছে। এবং সেটা তো এসে প্রমাণিত হয়ে গেল যখন শেখ হাসিনা নিজে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, সেখানে হামলা হলে সেই ছবিগুলো তুলে রাখতে হবে, সেটা তার চ্যানেলে তিনি পাঠিয়ে দেবেন। একই কায়দায় তারা ইসকনের ব্যানারে কিভাবে আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, কি নির্মম নৃশংসভাবে, এবং সেই হত্যাকাণ্ডে ছাত্রলীগ, যুবলীগ যে যুক্ত ছিল এখন সব কিছু ছবিসহ সামনে চলে এসছে। কাজে এইটা করে তারা কী করতে চেয়েছিল যাতে মুসলিম সম্প্রদায় ক্ষেপে যায়, উত্তেজিত হয়ে তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে এবং সেই ছবিগুলো ভিডিও চিত্র তারা আবার পাঠিয়ে দিতে পারেন। এই তাদের পুরো ষড়যন্ত্র কিন্তু চট্টগ্রামের মানুষ যে অসাধারণ ঐক্যের মধ্য দিয়ে নস্যাৎ করে দিয়েছেন। তারা কোনোভাবেই এই ধরনের ফাঁদে পা দেননি, বরং যে সংযম, ধৈর্য এবং সম্প্রীতির জায়গাতে আছেন। পুরো বাংলাদেশের মানুষ যেটা দেখাচ্ছে, এটাতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা মনে করছে যে বাংলাদেশে তাদের কথা অনুযায়ী 5 লাখ লোক মরে গেল না কেন, সব দখল হয়ে যাচ্ছে না কেন, সব কিছু হিন্দু সম্প্রদায় বাড়িঘরে আগুন লেগে যাচ্ছে না কেন, এই যে তাদের এতদিনকার প্রচার, ওয়াইদুল কাদের যে বারবার এই কথাগুলো বলতেন কিংবা তাদের অন্যান্য নেতারা, সেগুলো ঘটছে না। এখন এগুলো তারা নিজেরাই ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই সব ঘটিয়ে তারা বাইরে প্রচার করতে চায়। এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের ঐক্য দিয়ে। আমরা পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষ এটা অভ্যুত্থানের মধ্যে জানিয়ে দিয়েছে যে আমরা সকল দেশের সাথে, ভারত সহ সবার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, বন্ধুত্ব মানে সুসম্পর্ক চাই আমরা, কিন্তু সেটা হতে হবে অধিকার, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। সেই মর্যাদার জায়গা ক্ষুণ্ণ করে নতজানু হয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা ভারতের সাথে কোনো সম্পর্কের এই পুরনো ধারা আমরা বজায় রাখবো না। এই যে জায়গাটা, সেটা এখন তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে। কিন্তু আমরা ভারতের সরকারকে বলবো, যত দ্রুত আপনারা এই নতুন বাস্তবতাকে গ্রহণ করতে পারবেন, মেনে নিতে পারবেন, ততই কিন্তু উভয় দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ভিত্তিটা রচনা হবে। কারণ ওইটা তো সুসম্পর্ক ছিল না, ওটা ছিল দাসত্ব। বাংলাদেশের মানুষ সেটা রিজেক্ট করে দিয়েছে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। 1971 সালে আপনারা আমাদের যুদ্ধে আমাদের যে সহযোগিতা করেছেন তার জন্য ভারতের জনগণের কাছে আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের প্রতি আমরা সেটা জানিয়েছি। কিন্তু এর মানে তো এই নয় যে বাংলাদেশ ভারতের একটা করদ রাজ্য হবে। এর মানে আপনারা যদি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে থাকেন, বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছিলেন, সেইটা যদি মেনে নিতে পারেন, তাহলে সেই অনুযায়ী পররাষ্ট্রনীতি ঠিক করা দরকার। একটা পতিত জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত উচ্ছেদকৃত একটা সরকারের পক্ষ নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণের, অধিকাংশ জনগণের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেটার বিরুদ্ধে দাঁড়ানো কোন পররাষ্ট্রনীতিতে হতে পারে, সেটা ভারতের কর্তা ব্যক্তিদেরকে ভাবতে হবে। বাংলাদেশের মতো আগাবে, উস্কানিতে পা দেবে না। বাংলাদেশ কোনো রকমের এই ধরনের যে কাজ, যেগুলো ভারত কিংবা যারা এই পতিত ফ্যাসিস্টরা যে পাতা ফাঁদ ফেলতে চাইছে, সেই পাতা ফাঁদে পা দেবে না। আমরা সুসম্পর্ক চাই, আমরা উস্কানি পরিহার করতে চাই, কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে অপপ্রচারের মধ্যে ফেলার সব ধরনের তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব।